প্রথমত এটা আমার প্রথম ফার্স্ট লাইভ হচ্ছে সত্যি ভূতের গল্প গ্রুপে বা ফোরামে, এবং আপনারা যে সবাই টাইম বার করে শুনছেন আমার খুব ভালো লাগছে। ও আমি যেটা বলতে চাই যে আমি নিজের সম্বন্ধে একটু বলে নিতে চাই, কারণ আমি এটা যেহেতু ফার্স্ট টাইম আপনাদের এখানে লাইভ করছি। আমি আগে এমনি সোশ্যাল অকেশনসে মানে দুর্গাপুজো বা এইসব ক্ষেত্রে আমি মানে স্টেজে আমি এই সানডে সাসপেন্সের কিছু কিছু গল্প বলেছি বা কিছু কিছু ভূতের গল্প বলেছি, কিন্তু এরকম ভার্চুয়াল ফোরামে বা এরকম লাইভ স্ট্রিমিং সোশ্যাল মিডিয়াতে যেরকম হচ্ছে এই ফেসবুকে, এরকম লাইভ স্ট্রিমে কখনো সোশ্যাল মিডিয়াতে আমি আগে কোনোদিন কোনো গল্প বলিনি। সুতরাং যদি আপনাদের মনে হয় যে আমি তাড়াতাড়ি বলছি বা আস্তে বলছি, ডেফিনেটলি আমাকে জানাবেন, আমি সেই মতো নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো এটা একটা পয়েন্ট আমার বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আর একটা যেটা আমি বলতে চাই যে এখানে অনেকে খুব সুন্দর সুন্দর গল্প বলে, মানে আই এম রিয়েলি ইন্সপায়ার্ড বাই শ্রেয়া, ইন্দ্রজিৎ, আর সুন্দর সুন্দর আরো স্টোরি টেলার আছে। তো আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি ভূতের গল্প বলার আগে আমার একটা সিস্টেম আছে যে আমি জিনিসটা কি নিজে মানে আমি জাস্ট ওই একটা ঘটনা ঘটলো সেটাকে আমি মানে গড়গড় করে না বলে আমি প্রথমে বলতে চাই যে মানে ভূতের ব্যাপারটা কি আমি নিজে বিশ্বাস করি, এবং তারপরে আমি মানে জিনিসটা ঢুকবো। তো অ্যাকচুয়ালি ভূত পিশাচ এগুলো আলাদা, আপনারা অনেকেই হয়তো জানেন। ভূত হচ্ছে হলো মানুষ যখন ওই মারা যাওয়ার পর আত্মা যখন ওই সাতটার মধ্যে একটা স্তরে থাকে তখন সেটা, এবং সে যখন মুক্তি পায় না বা নিচু স্তরে থাকে মানে বস্তু জগতের কাছে মানে পৃথিবীর কাছে, তখন তাকে ভূত বলে। বা প্রেত বা এগুলো হচ্ছে হলো এক রকমের প্রাণী যাদের কোনো মানে মেটেরিয়াল এক্সিস্টেন্স নেই, তারা আমাদের মতোই প্রাণী, তাদের কোনো এক্সিস্টেন্স নেই, তারা অন্য ডাইমেনশনসে থাকে। এবং এইগুলো আমি কিছু তথ্য পেয়েছি দেবযান বলে একটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই আছে, সেই বইটা থেকে। অবভিয়াসলি এগুলোর কোনো প্রমাণ আমার কাছে নেই, কিন্তু এগুলো কিছুটা পড়েই আমি জেনেছি। তো সেটা নিয়ে না আরেকদিন ডিসকাস করা যেতেই পারে যে ভূত প্রেত এগুলোর ডিফারেন্স কি, পিশাচ কাকে বলে বা হোয়াট এভার। তো তো এটা বলে এবার আমি একটু এবার বলে বেসিক্যালি আমি আমার ঘটনাটা শুরু করছি। প্রথম যে ঘটনাটা বলবো সেটা বলার আগে আমার নিজের প্রফেশন কি সেটা আমার বলার দরকার, কারণ এই ফার্স্ট ঘটনাটার সঙ্গে আমার কেরিয়ার বা প্রফেশন ওয়াজ রিলেটেড। তো বাই প্রফেশন আমি একজন আইটি প্রফেশনাল, এবং আইটি প্রফেশনাল হওয়ার জন্যে আমাদের মাঝে মধ্যে বিদেশ টিদেশে যাতায়াত করতে হয়, যেটাকে আমরা অনসাইট ট্রাভেল বলি। তো 2012 সালে একবার আমাকে আমার কোম্পানি থেকে বলে, আমি কোম্পানির নামটা নিচ্ছি না ফর সিকিউরিটি পারপাস। হ্যাঁ অমৃতা, আমি দেবযান বইটা পড়েছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, ওটা পড়তে পারো। আরও অনেক লেখকের অনেক বই আছে, তো সেগুলো তাদের অনেকের এক একজনের এক এক রকম ভিউজ আছে। তো একদিন সেটা নিয়ে একদিন ডিসকাস করা যেতেই পারে যে ভূত প্রেত এগুলোর ডিফারেন্স কি। তো যাই হোক, হ্যালো স্নেহা। তো আমাকে 2012 সালে কোম্পানি থেকে বলে একটা লং টার্মে ক্যানাডায় যেতে। এখন প্রবলেমটা হচ্ছে যে আমার যেহেতু ফ্যামিলি আছে, আমার পক্ষে তখন বেশি মানে বাইরে থাকাটা শক্ত ছিল আর কি, 1.5-2 বছরের জন্য ক্যানাডায় গিয়ে। তো আমি আমার কোম্পানিকে রিকোয়েস্ট করি যে আমার অতদিন থাকা পসিবল না, আমি একাই যাব এবং আমার স্টেইং পিরিয়ডটাকে আপনারা কমিয়ে দিন। তো আমার ভিসাটা কোম্পানি সেই রকমভাবেই তৈরি করেছিল এবং প্ল্যান হয়েছিল। গল্পটা যে স্টার্ট হয়েছে যে আমি একজন আইটি প্রফেশনাল, আমাকে 2012 সালে ক্যানাডায় যেতে বলা হয়। তো আমি কোম্পানির সঙ্গে কথা বলে সেই ডিউরেশনটাকে কমাই
মানে অ্যারাউন্ড 3.5 মাসের মতো রিকোয়েস্ট করি, এবং যদিও আমার ভিসাটা করা হয়েছিল আরও বেশি পিরিয়ডের জন্যে, তাও কোম্পানি এগ্রি করেছিল যে 3.5 মাস বাদে তুমি চলে আসতে পারো। তো যেটা হলো যে আমি একাই গেলাম, এবং ওখানে পৌঁছে আমাদের একটা সিস্টেম আছে যে বিদেশে গেলে আমাদেরকে প্রথমে 10-12 দিন একটা ভালো হোটেলে রাখে, মানে ক্যানাডার সিস্টেম অ্যাটলিস্ট, এবং সেখানে তারপরে 10-12 দিন থেকে আমরা আর কি নিজেদের মতো কোনো অ্যাপার্টমেন্ট খুঁজে নিই, কারণ বেশি দিন তো হোটেলে থাকা সম্ভব না বিকজ অফ দ্য হাই কস্টস। তো 10-12 দিনের মধ্যে আর কি, হাই আনন্দিতা, তো 10-12 দিনের মধ্যে বেসিক্যালি প্ল্যান হলো যে আমাকে অ্যাপার্টমেন্টটা খুঁজে নিতে হবে। তো আমি পৌঁছলাম ক্যানাডায়, আমি ওখানে একটা হোটেলে উঠলাম। হোটেলটা ছিল যে জায়গা, সেই জায়গাটার নাম ছিল জায়গাটার নামটা ভুলে যাচ্ছি, কিচনার বলে একটা জায়গা। তো কিচনারে আমি একটা হোটেলে উঠলাম, এবং আমাকে বললো যে তুমি অ্যাপার্টমেন্ট খুঁজে নাও। এবার আমি হোটেলে উঠলাম, উঠে আমার কোম্পানিতে যাতায়াত শুরু করলাম, সব কিছু হচ্ছে ঠিক আছে, কিন্তু আমার দিন কমে আসছে, মানে আমাকে এবার একটা কোনো অ্যাপার্টমেন্টে শিফট করতেই হবে। এবার যেটা প্রবলেম হয়েছিল যে অ্যাপার্টমেন্ট ওরা নর্মালি লিজে দিলে 6 মাস বা 1 বছরের নিচে ওরা লিজে দেয় না, এবং লিজ যদি আমি বলি যে আমি 1 বছর থাকবো বলে আমি যদি লিজটা ব্রেক করি তখন লিজের অ্যামাউন্ট আমাকে দিতে হবে, সো দ্যাটস আ হিউজ কস্ট। তো আমি অ্যাপার্টমেন্ট খুঁজে পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না, আর আমি তো 3.5 মাসের বেশি থাকবো না। তো তখন যেটা প্ল্যান হলো যে একটা এক্সটেন্ডেড হোটেল বলে ওখানে একটা সিস্টেম আছে। এক্সটেন্ডেড হোটেল মানে হচ্ছে হলো হোটেল রুমের মতোই, কিন্তু ওই রুমে আর কি ইলেকট্রিক গ্যাস থাকে, ওই চারটে গ্যাস মতো থাকে। তো ওখানে আর কি নিজেদের মতো করে একটু সবজি টবজি কিনে রান্নাটা করা যায়, আর বাইরে আর কি করিডোরে ওয়াশিং মেশিন আছে। তো বেসিক্যালি আমরা কি ওখানে ওয়াশিং মেশিনে আর কি জামা কাপড় কাচতে পারি, আর কাছেই একটা ভেজিটেবল মার্কেট ছিল, সবজি কিনতে পারি। তো আমি অনেক কষ্ট করে এক্সটেন্ডেড হোটেলে কথা বললাম, এই হোটেলের নামটা আমি নিতে চাইছি না, কিচনার বলে একটা জায়গায়, এবং সেই হোটেলে কথা বললাম যে ভাই আমাকে 3.5 মাসের জন্য আমি থাকবো, আমাকে তোমাদের একটু রেটটা কমিয়ে দাও মান্থলি, এবং আমাকে থাকতে দাও। তো হোটেলকে অনেক কষ্টে এগ্রি করালাম, একটা কনসেশনাল রেটে রাজি হলো। তো আমারও মনে শান্তি যে অ্যাটলিস্ট একটা তো জায়গা পেয়েছিলাম থাকার, যেখানে আর কি মানে অ্যাটলিস্ট 3.5 মাসটা কাটাতে পারবো আর কি। তো অফিস হচ্ছে, যাচ্ছি। এবার কি হলো, কয়েক উইক গেছে, এক ফ্রাইডে আমি রাত্রে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার গেস্ট হাউসের নামটা মানে বলতে ইচ্ছে করছে, কিন্তু জাস্ট প্রাইভেসি পারপাসে আমি বলছি না, বাট ইট ইজ সো রিয়েল যে কি বলবো। যাই হোক, তো ডাউন টাউনে ছিল আর কি, এইটুকুনি বলে রাখলাম। তো হঠাৎ একদিন আমার ওই গেস্ট হাউস না হোটেলে রাত্রে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখছি আমার ঘরে সব আলো জ্বলছে ঘরের। আমার প্রথমবার মনে হলো আরে আমি তো সব আলো নিভিয়ে ঘুমিয়েছি, কি করে আলো জ্বলতে পারে। আর আমার একটা হ্যাবিট ছিল, আমি অনেক সময় না টিভিটাকে চালিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়তাম আর কি, কারণ হ্যাঁ মানে ওটা একটা ভালো পাস ছিল যে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়তাম। আমি বললাম হয়তো টিভি অফ করতে ভুলে গেছি, তখন হয়তো মানে ভুলে যায়নি, টিভিটা অফ করি না হয়তো, সেই ক্ষেত্রে লাইটটা বন্ধ করিনি, ভুলে গেছি বলে আমি ঘরে তখন কটা হবে 1-1:30 বাজে, সব লাইটগুলো অফ করে দিলাম। লাইটগুলো অফ করে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আবার 2:30-3টের সময় ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখি যে আবার ঘরের সব লাইট জ্বলছে। হ্যালো অরিন্দম, হ্যালো এভরিওয়ান। আমি কাউকে যদি হাই বলতে মিস করে যাই আমাকে ক্ষমা করবেন। হ্যালো মিলি, হ্যালো রকি। তো আমি দেখছি যে ঘরের সব আলো জ্বলছে। এইবার আমার ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো।
আমি একবার টুক করে দরজাটা খুললাম, আর বিদেশে জানেন তো এইসব এক্সটেন্ডেড হোটেল বা এগুলো না একটু আমরা যেরকম সিনেমায় দেখি না একটু ভূত অন্ধকার, আর ওখানে এমনিতে লোকজনের পপুলেশন খুব কম, ওখানে আরোই বেশি লোকজন নেই। এখানে কি মানে আপনি রাসবিহারী গড়িয়াহাটে যদি রাত 2টোর সময় যান মনে হবে যেন মানে কোথায় আছেন, মানে জনস্রোত, এত মানুষ চারিদিকে, মানে উল্টা আনন্দ হবে। কিন্তু ওখানে কি মানে এত একটা মানে নিরিবিলি পরিবেশ, মানে কল্পনা করা যায় না। তো যাই হোক, তো আমি আবার 2টো-3টের সময় লাইটগুলো নেবালাম, নিয়ে ঘুমিয়ে পড়লাম। এইবার 3:30-4টের সময় দেখছি ঘুম ভেঙে গেছে, আবার আমার ঘরের সব লাইট জ্বলছে। হ্যাঁ মানে অ্যান্ড ইট ওয়াজ আ ফ্রাইডে। তখন আমি বেরোলাম ঘর থেকে সাহস করে। ঘরের বাইরে একটা এরকম করিডোর, এরা সাইডে সব ওয়াশিং মেশিন রাখা আছে, 2টো না 3টে। সামনে গিয়ে আবার একটা এরকম ভাবে টি শেপ করে আর একটা করিডোর চলে গেছে। তো এবার আমি ঘর থেকে বেরিয়ে লিফটে উঠতে যাব, দেখি দূরের করিডোর ওখান থেকে একজন বুড়ি মতো মহিলা চলে গেল। আমি তাকে দেখে একটু সাহস পেলাম, একটু ভাবলাম যে একটু খেজুর করে জিজ্ঞেস করি যে ম্যাডাম হোয়াটস দ্য থিং, লাইক এখানে ওয়াই অল দ্য লাইটস গেটিং অন অটোমেটিক্যালি, আপনি কিছু জানেন কি না, এইসব ভেবে ওনাকে জিজ্ঞেস করবো বলে ওই সাইডের আগে যে ওই করিডোর দিয়ে গেছি, দেখি উনি ওখানে নেই, নো ওয়ান ইজ দেয়ার। আমি তখন কি করলাম, লিফটে উঠলাম, লিফটে গিয়ে ভাবলাম যে নিচে রিসেপশনে ম্যানেজারের সঙ্গে গিয়ে কথা বলে দেখবো যে কোনো মানে কি ব্যাপার। কারণ আমি জানি যে আমাদের কলকাতাতেও এখানে যখন মাঝরাত্রে, পুরীতে একবার প্রবলেম হয়েছিল, মন্দারমণিতে প্রবলেম হয়, হোটেলের রিসেপশনে গেলে কাউকে না কাউকে পেয়েই যাই। তা ভেবেছিলাম কাউকে একটা পাবো, ওমা রিসেপশনে গিয়ে দেখি রিসেপশন ফাঁকা, কোনো লোক নেই। আমি তো বুঝতে পারছি না আমি কি করব, আমার ঘরের ভেতরে সব লাইট জ্বলছে। আমার অবস্থাটা ভাবুন, আমার মনে হচ্ছে আমি কতক্ষণে কলকাতায় যেতে পারবো, কতক্ষণে আমি বেহালা, রাসবিহারী, গড়িয়াহাট, টালিগঞ্জ, গড়িয়া, বাঁশধনী, নিউ-আলিপুর, চেতলা কতক্ষণে দেখবো। মানে আমি বেসিক্যালি ভীষণই হোমসিক, এবং মানে এই জন্য বিদেশে কোনোদিন বেশি দিন থাকতেও পারতাম না আর কি। বাট মানে কি করব, ঘরে আবার চলে গেলাম। ঘরে গিয়ে আবার লাইটগুলো নিভিয়ে কোনো রকমে ঘুমোলাম। এবং পরের দিন সকালে উঠে আমি যখন রিসেপশনে গিয়ে বললাম অফিস যাওয়ার সময় যে এরকম ঘটেছে, তখন আর কি বেসিক্যালি মানে কি বলবো, লোকটা মানে ম্যানেজার যে সে এমন হাবভাব করলো যেন মানে এটা কোনো ব্যাপার না, কিছুই না। তো ঠিক আছে, আমি বললাম এরকম বুড়িকে দেখেছি, সে বললাম কোনো বুড়ি তো নেই। আমি তো বুড়ি দেখেছি, কিন্তু আমার কিছু বলার নেই, বিকজ আই এম আ ফরেনার। বেশি কথা বললে একেই অনেক কষ্টে এখানে আমি থাকার জায়গা পেয়েছি, এবার যদি বেশি বলি যে না আপনারা তো মানে মিথ্যে কথা বলছেন বা কিছু, সেই সব মানে ওখানে বার্গেন করার মতো সিচুয়েশনে ছিলাম না। তো মেনে নিতে হলো যে হ্যাঁ মানে আমারই ভুল বলে চলে গেলাম অফিসে। ঠিক আছে, অফিস করছি। আবার 7 দিন পরে আবার একটা ফ্রাইডে রাত্রে আমি বসে আছি আমার ঘরে, এই হোটেলে টিভি দেখছি। অনেক রাত হয়েছে, হঠাৎ দেখি রাত্রে দুপদাপ আওয়াজ আসছে ওপর থেকে। আমি 4th ফ্লোরে ছিলাম আর আওয়াজটা আসছে 5th ফ্লোর থেকে। কিছুক্ষণ বাদে আওয়াজটা থেমে গেল। আমি ভাবলাম অনেক সময় কি হয় না, ফরেন কান্ট্রিজে এই ফ্রাইডে করে অনেক সময় ইয়াং ছেলেমেয়েরা আসে, শুক্রবার করে আসে, রাত্রে থাকে মজা আড্ডা করে আর কি, চলে যায়। আমি ভাবলাম ওরকম কিছু একটা হবে। আবার কিছুক্ষণ বাদে 1টা-2টোর সময় ডুবডাব করে ওরকম প্রচন্ড আওয়াজ শুরু হয়ে গেছে। তো আমার এবার খুব মানে ইরিটেশন হচ্ছে, আমার মনে হচ্ছে উপরে গিয়ে ঝামেলা করি। কিন্তু তার আগে আমি ভেবে দেখলাম যে একবার গিয়ে রিসেপশনে কথা বলি। এবার আমি আবার আমার ঘর থেকে বেরিয়েছি, তখন অনেক রাত হয়ে গেছে, 2-3টে বাজে হবে, এক্সাক্ট টাইমটা আমার এখন মনে নেই। আমি লিফট উঠতে ওই বুড়ি মহিলা যাকে ফার্স্ট দিন দেখেছিলাম তাকেও দেখলাম আমার সঙ্গে লিফটে করে নামছে। আমি সেই বুড়ির দিকে তাকে একটু হাই হ্যালো করে কথা বলতে যাব, ওই বুড়ি আমার দিকে কটমট করে তাকালো, কিছু কথা বললো না, কিন্তু লিফটে আমার সঙ্গে উঠে গেল।
এবার লিফটে উঠে গিয়ে আমার সঙ্গে নামলো, নেমে আমি এবার রিসেপশনে গিয়ে দেখবো কেউ আছে কিনা বলে রিসেপশনে এগিয়ে গেছি। রিসেপশনে এগিয়ে গিয়ে আবার দেখলাম যে কেউ নেই যাকে কমপ্লেন করব। এবার পেছনে দেখে যখন বুড়ির সঙ্গে কথা বলবো, বুড়ি ইজ নো মোর দেয়ার। বুড়ি ইজ নো মোর দেয়ার। আমার খুব খারাপ লাগলো, ভয় করলো। এবার আমি ভাবলাম কি করবো, যে আমি ভাই ওখানে অনেক সময় অনেকে না অ্যাপার্টমেন্ট শেয়ার মোডে থাকে, মানে আমি গেলাম, একজন কেউ ব্যাচেলার আছে বা একলা আছে, সে ধরুন অ্যাপার্টমেন্টটাকে শেয়ার করে কারোর সঙ্গে থাকলাম, আমি বললাম সেরকম কিছু করব বলে। যাই হোক, কোনো রকমে আবার আমার অফিস যাতায়াত শুরু করলাম। আর হ্যাঁ, আমি রিসেপশনে পরের দিন জিজ্ঞেস করেছিলাম যে এরকম আওয়াজ হচ্ছে, কি ব্যাপার? বললো উপরেতে কেউ ছিল না, উপর তো ফাঁকা, উপরের ফ্লোরে কেউ থাকে না, কিছু বলার নেই। এইবার তার কয়েকদিন বাদে পাশের একটা অ্যাপার্টমেন্টে আমার একজন কলিগ উইথ ফ্যামিলি ছিল। সে তার বাড়িতে একদিন গেট টুগেদার করে বললো যে তোমরা সবাই এসো, তার ওয়াইফ রান্না বান্না করবে, খাওয়া দাওয়া হবে বলে অ্যারেঞ্জ করা হলো। এবং আমরা সবাই গিয়ে আর কি রাত্রে তার বাড়িতে যখন খাওয়া দাওয়া করছি, আমার চশমায় লাইট রিফ্লেক্ট করছে। আচ্ছা অরিন্দম, এবার দেখো তো ঠিক আছে? এবার ঠিক আছে? লাইট রিফ্লেক্ট করছে না? হ্যাঁ শ্রদ্ধা, হ্যাঁ অনেকদিন বাদে শ্রদ্ধার সঙ্গেও মানে দেখা হলো, একটা অন্য ফোরামের আদার। নাইস মিটিং ইউ। অরিন্দম ঠিক আছে? এবার লাইট রিফ্লেক্ট করছে? ইয়েস বুড়ি, আই ক্যান সি ইউ অলসো, সবাইকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তো এবার যেটা হলো যে সেই বন্ধু একদিন আমাদের কলিগ, তাকে আমি কলকাতাতেও চিনি, সে কসবায় থাকে। তো সে ওখানে অ্যাপার্টমেন্টে উইথ ফ্যামিলি ছিল। তো সে আমাকে একদিন বললো যে এসো বিক্রমজিৎ, একদিন আমাদের বাড়িতে খেয়ে যাও। অন্যান্য মানে আমরা একই প্রজেক্টে কাজ করতাম, তো অন্যান্য কলিগরাও তার বাড়ি গেল। তো আমরা গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করছি, ভালো লাগছে। তো হঠাৎ আমাদের মধ্যে একজন বলল, বিক্রম দা তুমি কোথায় আছো? তুমি তো 3.5 মাসের জন্য এসছো। আমি বললাম যে আমি তো ভাই একটা এক্সটেন্ডেড হোটেলে আছি। তো বললাম আমি হোটেলে, আমাকে জিজ্ঞেস করলো কোন হোটেল। আমি তখন হোটেলের নামটা বললাম যে এই হোটেল ডাউন টাউনে, এবং হোটেলটা আমি যে বন্ধুর অ্যাপার্টমেন্টে এসেছিলাম তার বাড়ি থেকে বেরিয়ে 3টে ব্লক পরেই সেই হোটেলটা। সেই শুনে আমার এই এই যে কলিগ যে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় আছো, সে বললো ও বাবা তুমি ওই হোটেলে আছো, ওই এক্সটেন্ডেড সার্ভিস, ওগুলোকে এক্সটেন্ডেড হোটেল না সার্ভিস হোটেল বলে আর কি, আমার টার্মটা মনে নেই। তুমি ওই এক্সটেন্ডেড হোটেলে আছো, ওটা তো ভুতুড়ে হোটেল, ওখানে কেউ থাকে নাকি? আমার তো ওই শুনে হয়ে গেছে, আমার যেই কলিগ বলেছে যে ওটা তো ভুতুড়ে গেস্ট হাউস, ওটা শুনে আমার হয়ে গেছে, তুমি ওখানে আছো কি করে? তো আমি তখন ওকে বললাম যে ভুতুড়ে গেস্ট হাউস মানে মানে ভয় পাচ্ছি, কিছু বলতেও পারছি না মুখে, এবং কিন্তু একটা সাহস তো দেখাতে হবে। ওখানে আমি সবার সামনে যদি আমার ভয়টা দেখিয়ে দিই তখন, আর আমি প্রিটি সিনিয়র, আমি যদি এখন ওদেরকে যে আমার ভয়টা দেখাই যে আমি ভয় পেয়ে গেছি, তাদের মধ্যে 2-1 এখন শুনছেও আর কি, তারা এখন আমার মানে বুঝতে পারছি যে আমি ভয় পেয়ে গেছি আর কি, তারা এখানে আছে। তো যাই হোক, তো তো আমি কি করবো, আমি খাওয়া দাওয়া করলাম, করে আমি আমার আর তখন বেসিক্যালি বেশি দিন বাকিও ছিল না। তো আমি কোনো রকমে ফিরে গেলাম, ফিরে রাত রাত কাটালাম। সেই রাতে কোনো প্রবলেম হয়নি, তারপর সব ঠিকঠাক চলছিল। এবার আমি যে প্রজেক্টে গেছিলাম, সেই প্রজেক্টে আমাদের কি হয় না, ইন্ডিয়া সাইডের একজন ম্যানেজার থাকে। আর হ্যাঁ অমৃতা, ইটস ওকে, মানে ঠিক আছে, অ্যাকচুয়ালি নট আ প্রবলেম, যদি রিফ্লেক্ট করে অসুবিধা হয় না, কারণ এটা একটা ভিজুয়াল স্টোরি, তো দ্যাট ইজ ওকে। তো এবার আমাদের কি হয় না, আমরা যখন অনসাইটে প্রজেক্টে যাই, আমাদের একটা অফশোরের বা ইন্ডিয়ান ম্যানেজার থাকে, আর একটা ক্লায়েন্ট ম্যানেজার থাকে, যার সঙ্গে আর কি ওখানে যার আন্ডারে আমরা কাজ করি। তো ক্লায়েন্ট ম্যানেজারের সঙ্গে আমার রিলেশনশিপ খুব ভালো ছিল, এবং আমি
ইন্ডিয়া থাকতেই না আইস হকি খেলা খুব ভালোবাসতাম। এবং তখন ইএসপিএন বলে একটা চ্যানেলে, ইএসপিএনটা এখনো বোধহয় আছে, তো ইএসপিএনে আর কি ওই আইস হকি খেলা খুব দেখাতো আর কি, আমি সেগুলো দেখতাম। তো আমি একদিন আমার ম্যানেজারকে বললাম যে তোমাদের এখানে কি আইস খেলা হয়, তো আমি খুব ভালোবাসি দেখতে টেকতে। তো ও বললো যে হাই অভিষেক, তো সাহস ম্যাডাম, আপনি লিখেছেন কি সাহস, আমার মনে হচ্ছে আমি কত তাড়াতাড়ি তখন কলকাতায় ফিরবো, মানে কত তাড়াতাড়ি এই চেতলা, রাজবাড়ি, গড়িয়াহাট এইগুলো দেখবো, প্রাণ পাবো, নিউ আলিপুর কতক্ষণে দেখবো, মানে কি খারাপ অবস্থা হয়েছিল আমার, আপনারা বুঝতে পারবেন না। তো আমি ম্যানেজারকে বললাম যে আমি আইস হকি দেখতে যেতে চাই। তো ম্যানেজার বলল যে চলো আমি তোমাকে একদিন খেলা দেখাতে নিয়ে যাবো, এখানকার একটা আন্ডার 18 বোধহয় ওদের কি এনএইচএল হয়, ন্যাশনাল হকি লিগের বোধহয় একটা জুনিয়র ডিভিশনের খেলা হয়, বললো যে চলো আমি তোমাকে নিয়ে যাবো। আমার তখন আর ঠিক 7 দিন মতো বাকি আছে ক্যানাডায় থাকা, আমার মনে হচ্ছে আমি কতক্ষণে কলকাতায় ফিরবো। এবার এইটাই ছিল টার্নিং পয়েন্ট। আমি খেলা দেখতে গেছি, খেলা দেখলাম, খুব এনজয় করলাম, কারণ আমি কোনোদিন কল্পনাও করিনি যে যে খেলাটা আমি ছোট থেকে টিভিতে দেখে এসেছি, যে বরফের উপর হকি খেলা, সেটা চোখের সামনে আমি দেখতে পারবো। খেলা দেখলাম, খেলা দেখে ওখানেই পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে খেতে বসেছি, অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, দূরে দেখি ওই বুড়ি মহিলা বসে আছে একটি টেবিলে। যে বুড়ি মহিলাকে আমি প্রথম দিন দেখেছিলাম করিডোর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, নাইস টু নো অমৃতা, আমি কাছেই থাকি। তো যে করিডোর দিয়ে ওই বুড়ি মহিলাকে হেঁটে যেতে দেখেছি, যে বুড়ি মহিলাকে তার পরের ইনসিডেন্টের পর, হ্যাঁ ইএসপিএন তাহলে এখনো আছে, রাইট। তো যে বুড়ি মহিলাকে আমি দেখেছি যে কয়েকদিন বাদে আমার সঙ্গে লিফটে করে নামছে, সেই বুড়ি মহিলাকে আমি দেখছি আমার থেকে কিছু টেবিল দূরে একটা টেবিলে বসে খাচ্ছে। আমার তো মানে অবস্থা খারাপ, অবস্থা রিয়েলি খারাপ, কিছু বলতেও পারছি না। অ্যান্ড ম্যানেজারের সামনে যদি কিছু বাজে বেফাস কথা বলে ফেলি যে এরকম হয়েছে, এটা কোনোভাবে যদি ইন্ডিয়ান ম্যানেজারের কানে যায়, তখন আমার সম্বন্ধে একটা বাজে ইমপ্রেশন হবে, তখন তারা নানা রকম গান গাইবে যে তোমার জন্যে, তুমি এরকম ক্লায়েন্টের সঙ্গে মানে খারাপ ব্যবহার করেছো, বাজে বাজে কথা বলেছো, এক্সাইটেড হয়ে গিয়ে, আমি কিছু বলতেও পারছি না। তা যাই হোক, ও আমাকে নামিয়ে দিল সেদিন রাত্রে হোটেলে। আমি কোনো রকমের নেক্সট 7 days কাটিয়েছিলাম এবং তারপর আমি কলকাতায় ফিরে এসেছিলাম। এটা হলো আমার মানে এই ইনসিডেন্ট আমার সারা জীবন মনে থাকবে। এবং মানে কি বলবো, ইটস মানে সাংঘাতিক ব্যাপার আর কি। তো এইটা হলো একটি ঘটনা যেটা মানে আমি সারা জীবন মনে রাখবো, মনে রাখার মতো ঘটনা, স্পেশালি ওই বুড়ি মহিলার জন্যে। তো কি বলবো আর, তো আমার কাছে কি আরো টাইম আছে, আমি তাহলে আরো 2-একটা ইনসিডেন্টস বলতে পারি। আচ্ছা আমি তাহলে আচ্ছা আর একটা বলছি। আচ্ছা শ্রদ্ধা লিখছে বলো বলো, ঠিক আছে। এটা আমি এই ইনসিডেন্ট যেটা বলছি, এটা অ্যাকচুয়ালি আমি আজ থেকে বছর খানেক আগে, হ্যাঁ এটা আজ থেকে বছর খানেক আগে আমি মানে হ্যাঁ বলছি, আমি আজ থেকে বছর খানেক আগে রেকর্ডিং করে, আগে এখানে না লাইভ ছাড়া একটা অপশন ছিল যে আপনারা ভিডিও করে আপলোড করতে পারতেন। তো আমি ভিডিও করে আপলোড করেছিলাম এবং সেগুলো আমার লাইফে হয়েছিল, এবং সেইগুলো হয়তো আপনাদের মধ্যে অনেকে শোনেননি। তো আমি 2-একটা ঘটনা এখন লাইভ যেহেতু, এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেটা শোনেননি, আমি সেগুলো 2-একটা বলছি, এবং ওগুলো আমার সঙ্গে হয়েছিল। আমরা ফলতায় ঘুরতে গেছি, আমি গেছি আমার ফ্যামিলি নিয়ে,
আমার সঙ্গে এক থ্যাঙ্কস ঝুমা, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি ফলতায় ঘুরতে গেছি আমার ফ্যামিলিকে নিয়ে। আমার সঙ্গে আরও তিনটে ফ্যামিলি গেছিল, ঠিক আছে? তো সেই হোটেলটা এখন উঠে গেছে, সেই হোটেলটার ফলতায় নেই। আমি আবার নামটা বলবো না ফর রেপুটেশন বা হোয়াট এভার, কিন্তু সেই হোটেলটা বা রিসোর্টটা এখন উঠে গেছে। আপনারা যদি একটু খোঁজেন যে ফলতায় কোন রিসোর্ট 3-4 বছর আগে ছিল বা 1-1.5 বছর আগে ছিল, এটা 1 বছর, এটা আরো বেশি হবে, 3-4 বছর আগেকার ঘটনা, তাহলে আপনারা সেই হোটেলটার রিসোর্টটার নামটা পেয়ে যাবেন। সেই রিসোর্টটা এখন বন্ধ হয়ে গেছে এবং সেটা শ্মশানের পাশে ছিল। তো আমরা 4টে ফ্যামিলি গেছি ওখানে থাকতে। আমার তখন ছোট মেয়ে, খুবই ছোট, তো ছোট মেয়ের সঙ্গে আমরা কি করেছিলাম, একজন ওই মাসিকে নিয়ে গেছিলাম। আমার মাসি মানে ওই আর কি বাচ্চাদের একটু দেখভাল করে। বড় মেয়ে একটু বড় হয়ে গেছে, তো আমরা সারাদিন ধরে প্রচুর এনজয় করেছি, ঘুরেছি, বেরিয়েছি। আর যেটা করতাম যে আমার ছোট মেয়েকে নিয়ে ওই মাসি ঘরে থাকতো এবং থ্যাংক ইউ, থ্যাংকস অমৃতা। হ্যাঁ হ্যাঁ ঝুম, আমাকে ফার্স্ট টাইমই ঝুমা দেখছো আর কি। আমরা যেটা করতাম যে দুপুরবেলা ধরুন লাঞ্চ আমরা যখন খেতে বসতাম, একটা প্লেটের কিছু খাবার বেড়ে দিতাম ওই ঘরে যে মাসি আমার ছোট মেয়েকে নিয়ে থাকতো, এবং ওয়েটারকে বলতাম ঘরে দিয়ে এসো, তো মাসি ঘরেই খেয়ে নিত আর কি। একদিনই ছিলাম সেদিন, দুপুরবেলা এরকম করেছি, রাত্রেও একইভাবে ওয়েটারকে দিয়ে খাবার বেড়ে ঘরের মাসির কাছে খাবারটা পাঠিয়ে দিয়েছি যে মাসি বাচ্চার কাছে আছে, আমার ছোট মেয়ের কাছে, খেয়ে নেবে। আর আমরা সবাই মিলে নিচে খাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি খাই, মানে খাবার খুব ফাস্ট খেয়ে নিতে পারি। তো থ্যাংকস ইরানি। তো আমি এবার আমার রুমের লোকেশনগুলো বলছি, তার কারণ এই ঘটনাটার সঙ্গে রুমের লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। রেস্টুরেন্ট এইদিকে আছে, সিঁড়ি দিয়ে উঠলাম, একটা এরকম বড় করিডোরের এইদিকে এক বন্ধুর ঘর, আর এক বন্ধুর ঘর, শেষ প্রান্তে আমার ঘর। তারপর এদিক থেকে নেমে গেলে সুইমিং পুল। রেস্টুরেন্ট থেকে উঠলাম, বড় করিডোর, এক বন্ধুর ঘর, আর এক বন্ধুর ঘর, আমাদের ঘর শেষে, এই দিক থেকে নেমে গেলে সুইমিং পুল। আর একবার বললাম, আর ওই দিকে আর একটা করিডোর মতো আছে, ওইখানে আর এক বন্ধু ছিল। তো আমি খেয়ে সিঁড়ি দিয়ে উঠেছি, ফার্স্ট বন্ধুর ঘর ক্রস করেছি, সেকেন্ড বন্ধুর ঘর ক্রস করেছি, ওরা সবাই কিন্তু ঘর লক করে গেছিল, করে লাস্টে আমার ঘর, সেই ঘরে ঢুকেছি। ততক্ষণে বোধহয় সেই মাসির খাওয়া হয়ে গেছে, আমার ছোট মেয়েকে নিয়ে ভোলাচ্ছে টোলাচ্ছে। তো আমি মাসিকে বললাম যে মাসি, তো একটু দাও, আমার মেয়েকে একটু হাতে দাও, আমি একটু ওকে নিয়ে করিডোর দিয়ে হাঁটি, কারণ ওরাও নিচে খেয়ে আসবে, তো কি করব। তো আমি আমার মেয়েকে নিলাম হাতে, ছোট মেয়েকে নিয়ে আমার ঘর থেকে বেরোলাম। মনে আছে তো, আমার ঘরটা কিন্তু একদম লাস্টে ছিল। আমি ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে এগোচ্ছি এইভাবে, মানে টুয়ার্ডস দ্য এইদিকে যে লাস্ট রুমটা আছে এবং নিচে রেস্টুরেন্টের দিকে। আমি বাচ্চাকে কোলে করে নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে এগোচ্ছি। একটু এগিয়েছি, সামনের ঘর থেকে দেখলাম ঘর দরজাটা অটোমেটিক খুলে গেল, একটা কালো মতো হাত ঘর থেকে বেরোলো। আমি আর একটু এগিয়ে গেছি, আবার দরজাটা বন্ধ করে দিল হাতটা। আমার বন্ধু ঘর লক করে আমাদের সঙ্গে খেতে গেছিল, লক করে। তারপরের ঘরেই আমরা ছিলাম। সেই ঘর থেকে আমি বেরিয়ে জাস্ট ওই রুমের কাছে গেছি, অটোমেটিক্যালি দরজাটা খুললো, একটা কালো মতো হাত বেরোলো, আবার হাত, মানে আমি যে রুমটা ক্রস করতে যাবো, আবার ভেতর থেকেই হাতটা দরজাটা বন্ধ করে দিল। আমার তো মোটামুটি মানে একটা কিউরিয়াসিটি হলো যে কি ব্যাপার। প্রথমে ভাবলাম চোর হতে পারে। অনেক সময় কি হয় যে ওয়েটারদের সঙ্গে আর কি, মানে ওয়েটারদের মধ্যে লাইন থাকে যে এই এরা খেতে যাচ্ছে, ডুপ্লিকেট চাবি নিয়ে তোরা ঢুকে যা, ঢুকে গিয়ে কিছু চুরি করতে পারিস, সেরকমও হতে পারে। সবসময় যে একটা অলৌকিক কিছু হলেই যে ভূত হবে, নট ইম্পর্টেন্ট। তো
আমার কিউরিসিটি হলো, তো আমি ঘরটার দিকে এগোচ্ছি, আবার ভাবছি আমার সঙ্গে আমার ছোট মেয়ে আছে, যদি সত্যি কোনো চোর ফোর বা কোনো ওয়েটার চুরি করার জন্য ঢুকে থাকে, আমি দরজা খুললে সে তো আমাকে ধাক্কা মারতে পারে। সেই সময় দেখছি যে নিচের ওই সিঁড়ি দিয়ে, যেখান থেকে রেস্টুরেন্ট থেকে সিঁড়িটা উঠেছে, ওইখান থেকে সব পায়ের আওয়াজ আসছে, মানে আমার ফ্যামিলির লোকজন, বন্ধু বান্ধব সব ওই দিক থেকে উঠছে। তা আমি তখন কিন্তু দরজাটা ক্রস করিনি, দরজার সামনেই দাঁড়িয়ে আছি যে আমি ক্রস করবো না, তুই যদি সত্যি চুরি করে মানে চুরি করার জন্য ঢুকে থাকিস, তোকে তাহলে আমরা মানে ধরবো। একদম ওই ঘরের সামনে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছি। এবার ওরা সব উঠলো, আমার বন্ধু বান্ধব, বউ টৌ সবাই উঠলো। ওঠার পর ওদের মধ্যে একটি মেয়ে ভীষণ সাহসী ছিল, একজনের ওয়াইফ। সে বললো আমি ঘরে ঢুকে দেখতে চাই বিক্রম দা। আমি বললাম যে তুমি যাবে? বললো হ্যাঁ আমি যাবো। সে দরজাটা ধাক্কা মারলো, দরজাটা খুলে গেল। তখন আমার যে বন্ধু সেই ঘরে ছিল, সে বললো আরে আমি তো ঘরে লক করে গেছি। এবার ঘরে ঢুকে দেখা হচ্ছে, ঘরে ঢুকে দেখা হলো ঘর পরিপাটি করে সাজানো, কিচ্ছু চুরি যায়নি, সব জানলা টালনা ভেতর থেকে সব কিছু লক করা, একটা কোনো লোক নেই। আমরা জানলা খুলে দেখলাম নিচ থেকে যে লাফিয়ে কেউ পালাবে সেই সিচুয়েশনও নেই, কারণ নিচে সুইমিং পুল আর আমরা একটু উঁচুতে ছিলাম, কেউ পালাতে পারে না ওখান থেকে। তন্ন তন্ন করে খোঁজা হলো, কাউকে পাওয়া গেল না, কিচ্ছু পাওয়া গেল না। সেই রাত্রে আমার ঘরে 14 জন শুয়েছিল, বোধহয় 14 জন, মানে হ্যাঁ অ্যারাউন্ড 14, সবাই মানে ভয় পেয়ে গেছিল। আমাদের ঘরে অ্যারাউন্ড 14 জন শুয়েছিল সেই রাত্রে। পরের দিন সকালে আমরা কয়েকজন মিলে হাঁটতে গেছি। হাঁটতে গিয়ে পেছনে হাঁটতে হাঁটতে দেখি একটা শ্মশান, শ্মশান দিয়ে ধোঁয়া উঠছে। তো সেখানে গিয়ে তারপর আমরা হোটেলের ম্যানেজারকে বললাম এরকম ইনসিডেন্ট, আপনাদের সিসিটিভি ফুটেজ দেখতে চাই। তো বললো আমরা তো ফুটেজ দেখাতে পারি না, আমরা নিজেরা চেক করে দেখতে পারি। তো যা যথারীতি চেক করে বললো যে কোনো গন্ডগোল নেই, কিছু নেই। কিন্তু এই ইনসিডেন্টটা আমার মনে থাকবে, কারণ ওই যে হাত খুললো বন্ধ করলো ফলতা, এবং রিসর্টটার নামটা আমি বলবো না, রিসর্টটা এখন বন্ধ হয়ে গেছে। আপনারা হয়তো গুগল করে দেখতে পারেন যে রিসর্টস উইচ হ্যাভ বিন ক্লোজড ইন রিসেন্ট টাইমস ইন ফলতা করে হয়তো নামটা পেয়ে যাবেন, কিন্তু আমি নামটা নিতে চাইছি না, কারণ যদি আবার কোনোদিন খোলে কি দরকার আমার মানে আননেসেসারিলি মানে কারো রেপুটেশন খারাপ করে। তো দিস ওয়াজ দ্য নেক্সট আনবিলিভেবল ইনসিডেন্ট দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন মাই লাইফ। তো এটাই আমার বলার ছিল। তো আজকে এখানে শেষ করবো না, আর একটি আছে সেটা বলে দেবো। মানে আমি তো ফার্স্ট টাইম বলছি, আমি মানে জানতে চাই যে ডু আই হ্যাভ এনি টাইম লেফট অর ইটস ওভার ফর টুডে। আমার মনে হয় আজকে এই অবধি থাক। আমার খুব ভালো লেগেছে আপনারা যে সময় বার করে এলেন, শুনলেন। আমি একটা জিনিস ভীষণ বিশ্বাস করি, শ্রদ্ধা, নেক্সট আবার যদি সুযোগ পাই আর একটা বলি। আমার আর একটা মানে খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আর একটা বলছি, তাহলে এটা বলে আমি শেষ করব। আচ্ছা শিওর আর একটা বলছি। আমার একজন খুব ক্লোজ আত্মীয় কর্মসূত্রে কিছু বছর আগে শিলিগুড়িতে থাকতো। আমার কি রিলেশন আমি সেটা বলতে চাইছি না। হ্যাঁ বলছি আর একটা। তো আমার একজন খুব ক্লোজ আত্মীয় শিলিগুড়িতে, তার বাড়ি কলকাতায় কিন্তু খুব ক্লোজ আত্মীয়, সে শিলিগুড়িতে থাকতো। এবার বলে দিচ্ছি, পেটে রাখছি না। নয়ন মল্লিক লিখেছে বলে দিন কথা পেটে রাখতে নেই। আচ্ছা হ্যাঁ বলে দিন না, তাহলে খাবার দাবারও রাত্রে হজম হবে, তবে গ্যাস হবে না, প্যান্ডি বা ওইসব ওষুধ কামোজাইন র্যান্টাক রেবিয়াম খেতে হবে না, পেটটা খালি থাকবে, বলে দেওয়াটাই ভালো, বলেই দিচ্ছি। তো শিলিগুড়িতে থাকতো। তো আমার প্ল্যান হলো যে আমরা যাব, গিয়ে বেসিক্যালি ওর বাড়িতে উঠবো, থাকবো শিলিগুড়িতে। তো গেলাম শিলিগুড়িতে, ওর বাড়িতে উঠলাম। আমাদের হাতে 3-4 দিন সময় ছিল। তো হঠাৎ প্ল্যান হলো যে চলো, যা হয় আর কি, বাঙালি মানুষ তো বুঝতেই পারছেন, শিলিগুড়িতে গেছি, এদিকে গ্যাংটক, ওদিকে দার্জিলিং, এদিকে কালিম্পং,
এদিকে মিরিক, মানে এদিকে রাবাংলা, মানে জায়গার তো শেষ নেই। তো থ্যাঙ্কস অমৃতা, তো থ্যাঙ্কস শর্মিষ্ঠা, সবাইকে থ্যাঙ্কস। কাউকে মিস করলে আমায় ক্ষমা করবেন। তো কথা হলো যে নামচি বলে একটা জায়গায় যাব, শিলিগুড়ি থেকে নামচি, আনপ্ল্যান্ড, এবং ওটা সিজন টাইম ছিল না বোধহয়, ওটা বোধহয় ফেব্রুয়ারি ছিল, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। তো নামচিতে যাব, এবং ওখানে আমরা যে রিসর্টটায় ছিলাম, আবার সেটার নাম আমি নেব না, হ্যাঁ। তো থ্যাংক ইউ। তো সেই রিসর্টে গিয়ে উঠলাম, তো 2টো ঘর নিলাম নামচিতে, এবং পাশাপাশি মানে ওই রিসর্টে কোনো তো ঘরগুলো না কটেজের মতো, একটা ধরুন বড় কটেজের দুদিকে 2টো ঘর, আর আমরা 2টো ঘর একসঙ্গে পেয়েছিলাম। আমার মোটামুটি অফ সিজন ছিল, আমার যতদূর মনে পড়ে ওটা বোধহয় ফেব্রুয়ারি ছিল আর কি, ফেব্রুয়ারি নাগাদই ছিল। এবং বেসিক্যালি আর কি, থ্যাংক ইউ মহুয়া, তো থ্যাংক ইউ সুস্মিতা। তো আমরা একটা কটেজে একদম লাস্টে ঘর, একটা লাস্ট কটেজে দুদিকে 2টো ঘর নিলাম আর কি। তা আমার আত্মীয় ছিল একটি ঘরে, আর আমরা ছিলাম আর একটি ঘরে। তো ঘরে আছি, দেখি আমাদের ঘড়ির কাঁটাটা 11:30টায় দাঁড়িয়ে আছে ঘরে। ওটা আমরা নিয়ে মাথা ঘামাইনি, পাহাড়ি ঘড়ি, ব্যাটারি নেই ঘড়িতে, মানে কেউ এটা নিয়ে ভাববেই না। যেটা পাহাড়ে একটা গেস্ট হাউসে গেছি নামচিতে, একটা রিসর্টে গেছি, সেখানে একটা ঘড়ির কাঁটা 11:30টায় বন্ধ হয়ে পড়ে আছে, হতেই পারে। শহরের ঘড়ি কাজ করে না, এটা এমন কি ব্যাপার একটা, মানে অজপাড়া গায়ে গেছি। তো ঠিক আছে। তো আমরা গিয়ে আত্মীয়র ঘরে রাত্রে আড্ডা মারছি, ওদের ঘড়ি ঠিক আছে। ওদের ঘড়ি দেখি, আমরা আড্ডা মারছি, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আমরা আড্ডা মারছি, ওদের ঘড়িও দেখি 11:30টায় গিয়ে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমি রিসর্টটার নাম নিচ্ছি না, কিন্তু আপনারা যদি নামচিতে গিয়ে ওই রিসর্টটা খোঁজেন, দেখবেন ওরকম কটেজ মতো আছে, একটা বিশাল মাঠ আছে যেখানে বাচ্চারা খেলতে পারে, আর মাঠের লাগোয়া একটা রেস্টুরেন্ট আছে। এরকম যদি কোনো রিসর্ট দেখতে পান, হতে পারে যে আমি সেই রিসর্টটার নামই বলছি। তো ওদের ঘড়িটাও দেখি 11:30টায় বন্ধ হয়ে গেছে। এইবার আমাদের জিনিসটা একটু অদ্ভুত লাগলো। এইটা হয়েছিল অ্যারাউন্ড 2013, মানে ক্যানাডার ঘটনাটা হয়েছিল 2012-তে, যেটা ফার্স্টে বললাম, আর এইটা হয়েছিল 2013-তে। তো বেসিক্যালি অদ্ভুত লাগলো, কি করা যাবে। তো এটা নিয়ে একটু ডিসকাশন হলো, একটু যা হয় আর কি, থমথমে পরিবেশ, একটু মজা হলে কি ব্যাপার, কি হচ্ছে, এরকম যেরকম হয় আর কি। তো তারপর সবাই নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ইয়েস, নামচিতে 4 ধাম আছে, রাইট সুস্মিতা। আমি রিসোর্টটার নামটা বলতে পারছি না, এত ইচ্ছে করছে, কিন্তু বলা যাবে না বলে বলছি না। তো পরের দিন আমরা হোটেলের হোটেলটা ওই রিসোর্টের কটেজের নিচে না পাহাড় কেটে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামলে ওদের রিসেপশনটা। তো সেই রিসেপশনটায় গিয়ে আমি, ওখানকার একজন মহিলা ম্যানেজার ছিল, সেই মহিলা ম্যানেজার আর কি ওখানকার লোকাল, তাকে বললাম যে থোড়া ব্যাটারি চেঞ্জ করে দিই ऐसा। ওরা বললো ও কুছ নেই, हम लोग कर देगा। 2টো ঘড়ির ব্যাটারি ওরা চেঞ্জ করে দিল, এবং ঘড়িগুলো ঠিকঠাক চলতে শুরু করলো। এবার সব ঠিক আছে, বাচ্চা কাচ্চাগুলো ওই রিসোর্টের মধ্যে একটা বড় মাঠ আছে, সেখানে খেলাধুলো করছে। আমরা রাত্রে গিয়ে ওই মাঠের লাগোয়া একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া করলাম, সব ঠিক আছে। আবার 11:30টায় গিয়ে দেখি 2টো ঘড়ি বন্ধ হয়ে গেছে। তো অবিশ্বাস্য মনে হচ্ছে না, কিন্তু এটা হয়েছে। 2টো ঘড়ি 11:30টা, নেক্সট ডে ব্যাটারি চেঞ্জ করার পরেও গিয়ে বন্ধ হয়ে গেছে। এবং সেই রাত্রে ঘরের বাইরে কিছু আওয়াজ হয়েছিল, আমরা ভেবেছিলাম কুকুর বেড়াল হতে পারে, পাহাড়ি লোক হয়তো বাসন মাজছে কোথাও হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি সাহস করে, এরা কেউ সাহস পায়নি বাকি যারা ছিল, আমি এইসব ব্যাপার, মানে আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমি এইসব নিয়ে পড়াশুনো করি, মেটাফিজিক্যাল জিনিসপত্র নিয়ে প্রচুর পড়াশুনো করি, ভালো লাগে। তো আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, ঘরের বাইরে কিচ্ছু নেই। আবার ঘরে কিছুক্ষণ বাদে ঘুরে এসে ঢুকেছি, আবার সেই আওয়াজ। যাই হোক, পরের দিন আমরা গ্যাংটকে চলে গেলাম।
গ্যাংটকে গিয়ে একটা হোটেলে উঠলাম, একই হোটেলে আমি আর আমার আত্মীয় জায়গা পাইনি। তো ওই হোটেলেরই একটা ভেজ হোটেল আছে, একটা নন ভেজ হোটেল আছে। আমরা নন ভেজ হোটেলটা উঠলাম, ওরা ভেজ হোটেলটায় উঠলো। সেই হোটেলেরও আমি নাম নিচ্ছি না, ঠিক আছে? তো ওই হোটেলে, থ্যাংক ইউ দীপান্বিতা, ওই হোটেলে আমরা নন ভেজ হোটেলটাই ছিলাম। একই গ্রুপের দুটো হোটেল, একটা ভেজ একটা নন ভেজ। আমরা নন ভেজ হোটেলটায় উঠলাম গ্যাংটকে গিয়ে। ওমা, সেখানে গিয়ে দেখি ঘড়ি 11:30টায় বন্ধ। আমরা বুঝতে পারছি না কি হচ্ছে, কি অদ্ভুত। হ্যাঁ, হয়েছে। ওই হোটেলটা দুটো ব্রাঞ্চ আছে, একটা ভেজ হোটেল একটা নন ভেজ হোটেল, দুটোই মলে আছে। এবং আমরা যে নন ভেজ পোর্শনটা উঠেছিলাম সেই হোটেলটা এখন আছে কিনা জানি না, আমি নাম বলবো না। এবং সেখানে গিয়ে আর কি দেখলাম যে ওই ঘড়ি 11:30টায় বন্ধ। এবার বলে যে পাহাড়ে ভূত থাকে, অনেক কিছু শুনি, তো সেসব নিয়ে অনেক রকম ডিসকাশনও হয়েছে। তো আমি এগুলো অতটা বলতে পারবো বলতে পারবো না আর কি। তো পরের দিন আর কি কথা হলো যে আমরা ফিরে যাব বলে, আমি আর আমার যে আত্মীয়রা গেছিল তার যে হাজবেন্ড ছিল, আমরা দুজনে নিচে ওই ট্যাক্সি ধরার জন্য গেলাম যে আমরা শিলিগুড়ি ফিরবো। এবার যখন ঘরে ফিরে এসেছি তখন বাকি যারা ফ্যামিলি মেম্বার্সরা সব ছিল, একই সঙ্গে ছিল, আড্ডা মারছিল। তো শুনি যে ওরা যখন ঘরের মধ্যে বসে আছে, আমরা যখন ট্যাক্সি রাখতে গেছি, ঘরের বাইরে নাকি নক হয়েছে। ওরা গিয়ে দরজা খুলে দেখেছে কেউ নেই, দরজাটা ভেজিয়ে দিয়েছে। আবার নক হয়েছে, আবার দেখেছে যে আবার কেউ নেই। লাস্টে গিয়ে ওরা দরজাটাকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর আবার যখন নক হয়েছে, আবার খুলেছে, আবার কেউ নেই। তো ওরা ব্যাপক ভয় পেয়ে গেছিল। এবং এই পুরো এবং তারপর আমরা সেদিনই আর কি শিলিগুড়ি ফিরে আসি, আমার আত্মীয়র বাড়িতে ব্যাক করে আসি। কিন্তু এই ইনসিডেন্টটা আপনারা যদি কোনোটার সঙ্গে কোনোটার রিলেশন নেই, প্রথম দিন যে ঘড়ি 11:30টায় বন্ধ হয়ে যাওয়া, পরের দিন যে দুটো ঘড়ি ব্যাটারি চেঞ্জ করার পরেও 11:30 বন্ধ হয়ে যাওয়া, রাত্রে সেই আওয়াজ, গ্যাংটকে এসে যে এইখানে ঘড়িটা আমাদের, ওদের ঘরের ঘড়ির খেয়াল নেই আমার কি ছিল, আমাদের ঘড়িটাও যে 11:30টায় বন্ধ হয়ে গেছে। এবং পরের দিন যে আমরা যখন নিচে ওই বাজারটার নাম ভুলে গেছি, আমি আর আমার আত্মীয় যখন এই ট্যাক্সি ঠিক করতে গেছিলাম, তখন যে ওদের ঘরে এই ইনসিডেন্টগুলো হয়েছিল, এগুলোর কোনো এক্সপ্লেনেশন নেই। বাট এইটা বলেই আমি আমার আজকের এপিসোডগুলো শেষ করতে চাই। বাট আমি একটা জিনিস ডেফিনেটলি বিশ্বাস করি যে এই পৃথিবীতে অনেক কিছু আমরা দেখিনি বা জানি না। এই পৃথিবীতে অনেক কিছু আমরা দেখিনি বা জানি না, কিন্তু তাই বলে যে সেগুলো সত্যি নয় সেটা কিন্তু ভুল। অনেক কিছু পৃথিবীতে আছে যা হচ্ছে, যা আমরা দেখি না, কিন্তু তাই বলে সেগুলো যে সত্যি নয় তা ভুল। কেউ লিখে দেয়নি যে আমরা যা দেখেছি সেটাই ঠিক, কারণ আমাদের বুদ্ধির একটা লিমিট আছে, তার ঊর্ধ্বে অনেক কিছু হয়, রাইট? তার এক্সপ্লেনেশন আমাদের কাছে নেই। এবং সেরকম কিছু হয়েছিল আর কি। তো খুব ভালো লাগলো আপনাদের সাপোর্টটা পেলাম। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। সুযোগ পেলে নিশ্চয়ই আবার বলবো। ভালো থাকবেন। ওয়েদারটা আস্তে আস্তে প্লেজেন্ট হচ্ছে। টেক কেয়ার, ভালো থাকবেন। এই বলে আমি আজকের মতো শেষ করছি। আর আপনাদের কোনো গল্প যদি আপনারা মনে করেন যে আমি বলবো বা বলা চাই, আমাকে ডেফিনেটলি পাঠাতে পারেন। আই উইল ডেফিনেটলি ট্রাই মাই বেস্ট। এবং আপনারা যে টাইম দিয়ে শুনলেন আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। গুড নাইট, গুড ডে, গুড মর্নিং, আপনারা যেখানেই থাকুন না কেন, ভালো থাকবেন। গড ব্লেস অল অফ ইউ। টেক কেয়ার।